আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা করিম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী, নিরাপদ সড়ক গড়তে জনসচেতনতা সহ বহুমুখী পদক্ষেপ। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা শুরু, তৃণমূলের তালিকার সাথে জরিপের ফলে মনোনয়ন চূড়ান্ত। রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে। সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতেও পুলিশকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পুলিশ সপ্তাহ 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের হাতে জনগণ যেন কোনোভাবেই নিগৃহীত না হয় এই নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করেছেন সঞ্জয় জাকি। সকাল 10:30টায় জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এরপর খোলা জিপে করে পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সদস্যরা চৌকস নৈপুণ্যের মাধ্যমে কুচকাওয়াজ প্রদর্শন করেন। বিপিএম, পিপিএম সহ 4টি ক্যাটাগরিতে 349 জন পুলিশ সদস্যকে বীরত্ব ও সাহসিকতার ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। পুলিশের পদকপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের 10 বছরে দেশের আইন শৃঙ্খলা ও যানমালের নিরাপত্তায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত থাকবে। পাশাপাশি পুলিশের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টাও চলবে। জনসংখ্যার অনুপাত, ভৌগোলিক আয়তন সহ সামগ্রিক বিবেচনা করেই আমরা পুলিশের জনবল বৃদ্ধি করব। অনেক প্রয়োজনীয় ট্রেনিং এবং যানবাহন সরঞ্জামাদি, অস্ত্র সরবরাহ, ভূমি সংস্থান, অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ এবং সার্বিক সক্ষমতা বৃদ্ধি সহ পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নিজের দেশ, নিজের পরিবারের কথা চিন্তা করেই এই দেশকে আরও উন্নত রাখবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এবার নিরাপদ সড়ক নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে পুলিশকে। মাদক নির্মূলে যে অভিযান আমাদের চলমান, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। সেই সাথে সাথে নিরাপদ সড়ক, এই নিরাপদ সড়ক মানুষের মাঝে এটা জনসচেতনতা গড়ে তুলতে হবে। কারণ আমাদের যারা পথচারী তাদের মাঝে সচেতনতার অভাব আছে। তারা যখন তখন যেখান থেকে অমনি ছুটে যেয়ে রাস্তা পার হতে গিয়ে তার দুর্ঘটনার শিকার হন। এই জনসচেতনতা যেমন প্রয়োজন, স্কুল পর্যায় থেকে ট্রাফিক রুল সম্পর্কে শিক্ষা দেওয়া প্রয়োজন। সেই সাথে সাথে নিরাপদ সড়ক গড়ে তুলতে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলি যথাযথভাবে পালন করা এটা একান্তভাবে প্রয়োজন। পুলিশকে আরও বেশি জনবান্ধব হওয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, জনগণের সমস্যাকে দেখতে হবে একান্ত আন্তরিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে, যাতে পুলিশের কারণে জনগণের মধ্যে অহেতুক ভীতি সৃষ্টি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সঞ্জয় চাকর, চ্যানেল আই, রাজারবাগ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে উপজেলা নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমাদান কর্মসূচি শুরু হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তৃণমূলের পাঠানো তালিকার সঙ্গে জরিপের ফল মিলিয়ে মনোনয়ন চূড়ান্ত করা হবে। রিপোর্ট করেছেন কাজী ইমদাদ। উপজেলা নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোট 5টি ধাপে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। প্রথম ধাপ 10 মার্চ, দ্বিতীয় ধাপ 18 মার্চ, তৃতীয় ধাপ 24 মার্চ, চতুর্থ ধাপ 31 মার্চ এবং 18 জুন পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে দেশের 87টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি পিরোজপুর জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি উপজেলার একজন মনোনয়ন প্রত্যাশী। নেত্রী শেখ হাসিনার
দূরদর্শী নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন আমার উপজেলা পরিষদে গিয়েছে, সেই উন্নয়নগুলা আমি বাহুবল উপজেলার সর্বস্তরে আমি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ আমি উন্নয়ন করেছি। 8 মার্চ দুপুর 12টা পর্যন্ত চলবে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদান কর্মসূচি। দলের মনোনয়ন পেতে তৃণমূলের সমর্থন থাকতে হবে জানালেন ওবায়দুল কাদের। শুধুমাত্র চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দেব, ভাইস চেয়ারম্যান পুরুষ মহিলা এটা ওপেন থাকবে। শেখ হাসিনার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড বসবে সব কিছু বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তিকেই আমরা সিলেক্ট করব, মনোনয়ন দেব। তবে যোগ্যতা ও দলের জন্য ত্যাগ বিবেচনা না নিয়ে স্থানীয় কোনো নেতা প্রভাব খাটিয়ে নিজের পছন্দের নাম কেন্দ্রে পাঠালে সেক্ষেত্রে জরিপের ফল বিবেচনায় নেবে মনোনয়ন বোর্ড। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। ভোটে নানান অনিয়মের মধ্য দিয়ে প্রশাসনের একটি শ্রেণী জাতীয় সংসদ নির্বাচনকে কলঙ্কিত করেছে বলে মত জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের। সরকারের মহাজোটের এই শরিক দলটি বলছে, নির্বাচনের পর হতাশাগ্রস্ত গোটা জাতি। এই ঘটনা ন্যাক্কারজনক এবং নজিরবিহীন, তাই সরকারের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করা থেকেও সরকারকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। সামিয়া রহমান, প্রিমা রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি অনিয়মের অভিযোগ আনলেও আওয়ামী লীগ বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে ক্ষমতাসীন দলের মহাজোটে থাকা বাংলাদেশ জাসদের মতে প্রশাসনের একটি গোষ্ঠী ভোট ডাকাতি করেছে। অনেক জায়গাতেই এটা বোঝা যায় আগের রাত্রেই এটা ভোট দিয়ে দেওয়া হয়ে গেছে। এটা আওয়ামী লীগের লোক, আমাদের 14 দলের লোক, আমাদের ফ্যামিলির লোকরা যারা যেখানে ভোট দিতে গেছে তারা তো, আমরা তো সামাজিক মানুষ, আত্মীয় স্বজন আছে, সব জায়গায় কীভাবে আছে সবাই, এটার গোপন কিছু নাই। ইলেকশন কমিশনের সমস্ত যে বিধিনিষেধ দিয়ে যে ধরনের নিয়ন্ত্রণ তারা আরোপ করেছিল ইলেকশনে, সেগুলো থেকে তাদের বাইরে বের হয়ে যাওয়া উচিত। এটা ধানের প্রতিপক্ষ প্রার্থী 1200 ভোট আর জিতছে দেশে 2.5 ভোট, 1200 ভোট প্রতি হয়েছে। এটা কোনো হলো নির্বাচন? নির্বাচন কমিশন এখানটায় একটা মারাত্মক সততার আশ্রয় নিয়েছে সামগ্রিকভাবে। নির্বাচন কমিশন উচিত এটা পরিষ্কার করা, বলা। তবে এর সাথে পুরোপুরি একমত নয় মহাজোট থেকে দলটির নির্বাচিত এই সংসদ সদস্য। অন্যায় স্রোতের পক্ষেও হলে ঢেকে যায়, স্রোতের পক্ষে ঘটেছে বলে জনগণের কাছে আপনি পাচ্ছেন না, প্রতিরোধ হচ্ছে না, নাহলে প্রতিরোধ হতো। তাদের মতে আসন্ন উপজেলা পরিষদ সহ সকল নির্বাচন থেকে দলীয় প্রতীক তুলে দিতে হবে। জাতীয় নির্বাচনের ঘাটতিটা উপজেলা নির্বাচন যদি দলীয় মার্কার বাইরে হয়, আগের মতো হয়, সাধারণ নিয়মে যদি হয়, তাহলে এই ঘাটতি পূরণ হবে, জনগণ নির্বাচনে ফিরে আসবে এবং সরকারও একটা ভালো রাস্তা পাবেন, এটা মনে করি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে 14 দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অস্থায়ী বিশেষ জজ আদালতে উপস্থিত ছিলেন। এই দিন মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ নিজের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে পারেননি। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় 14,000 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007-এ বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এই মামলা সংক্রান্ত যত দলিল কাগজপত্র তদন্তকালে তারা নির্ধারিত করেছেন, অর্থাৎ প্রসিকিউশন সাইড, আইনতভাবে আমাদের পাওয়ার কথা, কিন্তু সেটা আমরা এখনো পাই নাই। সেজন্য আজকে একটা দরখাস্ত করা হয়েছে বেগম জিয়ার পক্ষ থেকে। হঠাৎ করে ওনারা আজকে এতদিন পরে ডিসচার্জ পিটিশন শুনানিকালে ওনারা বলছেন যে ওনাদেরকে কাগজপত্র প্রদান করতে হবে। এরকম করে কাগজপত্র প্রদান করার কোনো আইন নেই, তবে হ্যাঁ, তারা আবেদন করলে মাননীয় আদালত তাদেরকে কাগজপত্র দিবেন।
নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করে এর প্রতিবাদে 6 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল 4টা থেকে বিকেল 5টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ কর্মসূচি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। নয়াপল্টনের সমন্বয় কমিটির সভায় বক্তারা জানান 24 ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচিও রয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশের পরিবর্তে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিবাদ সভা করবে বিএনপি। পরদিন শনিবার সারা দেশে এই কর্মসূচি পালন করবে দলটি। সৌদি আরবের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা সমঝোতা চুক্তি সই করবে বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ জানান 14 ফেব্রুয়ারি চুক্তিটি সই হবে। সেনাপ্রধান সৌদি যৌথবাহিনীর প্রধান ফায়াদ আল রুয়াইলির সাথে বৈঠক করেন। সে সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সৌদি আরবের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আয়েশের সাথেও বৈঠক করেন সেনাপ্রধান। জেনারেল আজিজ আহমেদ বলেন, সৌদি আরব ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধ বিধ্বস্ত এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। চুক্তি সই হলে বাংলাদেশ সেনাবাহিনীর 2টি ব্যাটালিয়নের প্রায় 1800 সেনা সদস্য মাইন অপসারণ কাজে নিয়োজিত হবেন। ঝালকাঠির নলছিটিতে এক কলেজ ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 2:30টার দিকে বেনজির জাহান মুক্তাকে হত্যা করা হয়। মুক্তা ঝালকাঠি সরকারি কলেজের BA প্রথম বর্ষের ছাত্রী। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মোবাইলে কল করে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পথে কলেজ খেয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়। নলছিটি থানার উপপরিদর্শক মোহাম্মদ সুলাইমান জানান, নিহতের গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে এসেছেন UNHCR এর বিশেষ দূত এবং হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আজ এবং আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। 5 দিনের বাংলাদেশ সফরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির সাক্ষাতের কথা রয়েছে। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত। বলিউডের পর এবার রোহিঙ্গা শিবির পরিদর্শনে হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সকালে একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজারে পৌঁছান UNHCR এর বিশেষ দূত। দুপুরে টেকনাফের চাকমারপুল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলির। মঙ্গলবার উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প 4 পরিদর্শনে যাবেন তিনি। এছাড়া NGO এবং স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করারও কথা রয়েছে। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের কথা শুনে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন হলিউড অভিনেত্রী। তবে বিভিন্ন কারণে অন্তত 4 বার অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশ সফর বাতিল হয়। গত বছরের 21শে মে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। রাজধানীর বেশ কয়েকটি সড়কের নামকরণ হয়েছে ভাষা সংগ্রামীদের নামে। তবে সড়কগুলোর দুপাশে বাসাবাড়ির নাম এবং নম্বর ফলক কিংবা দোকানের সাইনবোর্ডে নতুন নামকরণের কোনো ছোঁয়া নেই। ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধায় জাতীয় এবং স্থানীয় নানান উদ্যোগ নিয়ে আফরোজা হাসির 7 পর্বের ধারাবাহিক রিপোর্টের 2য় পর্বে থাকছে সেই সড়কগুলোর কথা। রাজধানীর সায়েন্স ল্যাব থেকে মিরপুর রোড ধরে এগিয়ে গেলে ধানমন্ডির 7 নম্বর সড়কের মুখে সাদা মার্বেলের ফলক, লেখা ভাষা সৈনিক আব্দুল মতিন সড়ক। পাশে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সহ আব্দুল মতিনের মুরাল। এভাবে মহান ভাষা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাজধানীর অনেক সড়কের মোড়ে শোভা পাচ্ছে কীর্তিমান ভাষা সংগ্রামীদের ছবি ও জীবন বৃত্তান্ত। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে 2007 সালে ভাষা সংগ্রামীদের নামে এসব রাস্তার নামকরণ হয়। তবে 2-1টি ব্যতিক্রম ছাড়া এসব এলাকায় নতুন নামকরণের কোনো অস্তিত্ব নেই।
অনেক জায়গায় ভেঙেও গেছে নাম ফলক। মানে ব্যাড লাক আমরা এটা জানি না, আমরা শুধু সড়কের নাম্বার হিসাবে এটাকে পরিচয় পাই, আমরা সবসময় এইভাবেই জানি আর কি। ধানমন্ডি 7 নাম্বার 8 নাম্বার এরকম এই ধরনের রোড বলে, রোড না বলে তো আমরা চিনতে পারবো না। ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে প্রত্যেকটা রোডে যাওয়ার সময় যেন আমরা বলি যে বাসামতিন রোডে যাব। ফলকগুলোর লেখা ছোট হওয়ায় ধুলোবালি জমে অস্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে যে মহৎ উদ্দেশ্য নিয়ে ভাষা সংগ্রামীদের নামে সড়কের নাম, তা অনেকটাই আবেদন তৈরি করতে পারছে না। যারা ভাষা সংগ্রামী তাদের নামে ঢাকায় যে প্রায় 24টি সড়কের নামকরণ করা হয়েছে, সেগুলো এতটাই অযত্নে পড়ে আছে যে সেগুলোর নাম কেউই জানে না। কেউ বলতে পারবে না যে গাজীউল হক বিখ্যাত ভাষা সংগ্রামী, তার নামে কোথায় সড়ক। এগুলি গুরুত্ব পায়নি একটি কারণে, কারণ ধানমন্ডি পুরনো যে রাস্তার নাম্বার 1, 2, 3, 4 সেগুলি অটুট আছে, তার সঙ্গে এটাও অটুট আছে, ফলে এই ধরনের নামকরণ অর্থহীন। গবেষকদের মতে শুধু নামকরণই যথেষ্ট নয়, ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে এর যথাযথ বাস্তবায়ন করতে হবে। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিরা। বিকেলে বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানান। একই সঙ্গে নবনিযুক্ত বিচারপতিরা বিচার বিভাগের সুনামের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাতে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় কাঁচপুর সেতুর কাজ শেষ হয়েছে। মে মাসে দ্বিতীয় মেঘনা এবং গোমতী সেতুর কাজ শেষ হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সেতুগুলোর কাজ শেষে জুন মাস থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট দূর হবে। প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সড়কে পরিবহনের শৃঙ্খলায় যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, তেমনি সড়কের মানের দিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সামারি পাঠিয়েছি। আমরা আশা করছি আগামী মাসে উদ্বোধন করা যাবে। মেঘনা এবং গোমতীর 4 লেনিং প্রজেক্টের কাজও মে মাসে শেষ হবে। আগামী জুন মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিরাজমান যে যানজট পরিস্থিতি, এর অবসান হবে। আগামী 15 ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পাচ্ছে এমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এবং তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ফাগুন হাওয়ায়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির প্রচারে চ্যানেল আই গানের রাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সিয়াম এবং তিশা। জাকিয়া হিমুর রিপোর্ট। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আগামী 15 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ফাগুন হাওয়ায়। তৌকির আহমেদ পরিচালিত ছবিটির প্রচারে তুমুল ব্যস্ত কলাকুশলীরা। এর ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের আয়োজন ছোটদের গানের রিয়েলিটি শো এসিআই এক্সট্রা ফানকে চ্যানেল আই গানের রাজা অনুষ্ঠানে উপস্থিত হন চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সিয়াম ও তিশা। এই অনুষ্ঠানটা আমি সবসময় দেখি, অ্যাপ্রিশিয়েট করি এবং খুবই ভালো লাগে তোমাদের গান। আচ্ছা, এরকম কোয়ালিটি প্রোগ্রাম আসলে বাচ্চাদের নিয়ে খুব কম হয়, যেটা খুব বেশি দরকার। সো ওদের পারফরমেন্স আমরা এর আগে দেখেছি, নিজের বাসায় দেখেছি, অ্যান্ড দে আর ওয়ান্ডারফুল। অনুষ্ঠানে গানের রাজার প্রতিযোগীরা নিজেদের পরিবেশনায় মুগ্ধ করেন সিয়াম ও তিশাকে। উপস্থিত ছিলেন গানের রাজা প্রতিযোগিতার প্রধান বিচারক ইমরানও। আমি আমার বন্ধুদের অনেক বেশি পছন্দ করি, এটা সবাই জানে। সিনেমার গান নিয়ে সাজানো গানের রাজার এই পর্বটি শিগগিরই সম্প্রচার হবে চ্যানেল আই এর পর্দায়। এভাবে লাইভ গাওয়া খুবই কঠিন। এবং জাকিয়া হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলা বইমেলা সংবাদ।
বাঙালির প্রাণের উৎসব অমর ২১শে বইমেলার চতুর্থ দিন আজ। সময় বাড়ার সাথে সাথে জমে উঠছে মেলা। সেখানে আছেন মিথিলা নাজনীন। আমরা সরাসরি চলে যাচ্ছি মিথিলার কাছে। মিথিলা, মেলার চতুর্থ দিনের অবস্থা আমাদের জানান। ফারজানা, আমি এই মুহূর্তে অবস্থান করছি অমর ২১ গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। আপনারা জানেন যে বাংলা একাডেমি গ্রন্থমেলার দুটি অংশ অনুষ্ঠিত হচ্ছে, বাংলা একাডেমি অংশ এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে। এবং এবারের বইমেলায় দেখা যাচ্ছে আজকে চতুর্থ দিন চলছে। এই চতুর্থ দিনেও বিপুল পরিমাণ দর্শক সমাগম ঘটেছে, দর্শনার্থী এবং পাঠকরা সমাগম ঘটেছে এবং পাশাপাশি এখানে বইয়ের প্রকাশক লেখকদের একটা ব্যাপক অংশের সমাগম দেখা যাচ্ছে। এবং এবারের বইমেলায় একটা বিশেষ অংশ রাখা হয়েছে, একটি অংশে রাখা হয়েছে লেখক বলছি, যেখানে লেখকরা তাদের বইয়ের অভিজ্ঞতা, বইয়ের লেখার জীবনের অভিজ্ঞতা সবকিছু তুলে ধরছেন। পাশাপাশি তার পাঠকরা তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। এটি একটা ভিন্ন মাত্রা যোগ করেছে এবারে বইমেলায়। এবং এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন যিনি একজন সাংবাদিক হিসেবে মূলত পরিচিত, দেলোয়ার জালালি, যিনি তার সাংবাদিকতা জীবনে রোহিঙ্গাদের নিয়ে কাজ করার সুযোগ হয়েছে এবং সেটি নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। আমরা এখন তার বইটি সম্পর্কে তার কাছে একটু জানবো। আসলে বইয়ের নাম হচ্ছে রক্তাক্ত রাখাইন। রোহিঙ্গা নির্যাতনের উপরই বইটি লেখা। পেশাগত কারণেই রোহিঙ্গা নির্যাতনের তথ্য সংগ্রহকালে যে বাস্তব যে নির্যাতনের যে চিত্র দেখেছি এবং নির্যাতিত রোহিঙ্গারা যেভাবে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং যুগ যুগ ধরে যে নির্যাতনের যে চিত্র সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মোটামুটি কয়েক যুগ ধরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন করেছে তার একটা চিত্র, একটা ধারণা পাওয়া যাবে রক্তাক্ত রাখাইন পড়লে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফারজানা, আমি আপনাকে আরেকটু বলে রাখতে চাই দর্শকদের সুবিধার জন্য, বইমেলা যে দুটি অংশ, বাংলা একাডেমি অংশ, এখানে যে স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো বেশিরভাগই বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও এবং অনেক সেবামূলক প্রতিষ্ঠানের স্টলগুলো রাখা হয়েছে বাংলা একাডেমি অংশে, এবং অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে। এবং বইমেলার সময়সূচি সম্পর্কে আমি আরেকটু জানাতে চাই। বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় খুলবে এবং সেটা রাত ৯টা পর্যন্ত চলবে। এবং ছুটির দিনে বইমেলা সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এবং ২১শে ফেব্রুয়ারিতে বইমেলা সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত চলবে। ফারজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মিথিলা আমাদেরকে বইমেলা সম্পর্কে আপডেটস দেওয়ার জন্য। এবারে আমরা চলে যাচ্ছি সামিট আন্তর্জাতিক প্রসঙ্গে। কলকাতায় মেট্রো চ্যানেলে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পুলিশ কমিশনার রাজীব কুমারের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন 2 সমাজকর্মী। রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। ঘটনার সূত্রপাত রোববার বিকেলে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কলকাতার পুলিশ কমিশনারের চাঞ্চল্যকর সারদা ও রোজভ্যালি দুর্নীতি মামলা বিষয়ে কথা বলতে পূর্ব অনুমতি ছাড়াই তার বাসভবনে যায়। পুলিশ কমিশনারের বাড়ির সামনে গেলেই সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দেয় সিবিআই কর্মকর্তাদের। এক পর্যায়ে সিবিআই কর্মকর্তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এরপর পুলিশ সিবিআই কর্মকর্তাদের আটক করে। ঘটনা শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান পুলিশ কমিশনারের বাসভবনে। ঘটনার পর মেট্রো চ্যানেলের ধারণা মঞ্চে অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে মোদী সরকারের প্রতিহিংসামূলক আচরণ বলে মন্তব্য করেন তিনি। এদিকে গতকালের ঘটনায় রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় সরকার। একই সাথে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নজর রাখতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সারদা কাণ্ডে বৈদ্যুতিন মাধ্যমে থাকা তথ্য প্রমাণ নষ্ট করছেন রাজীব কুমার। সুপ্রিম কোর্টে এমন অভিযোগ করেছে সিবিআই আইনজীবী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তি হবে। পরিস্থিতিতে মমতার পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, সিবিআইকে সত্যি অপব্যবহার করা হয়ে থাকলে দেশের সম্মান নষ্ট হবে। ইলিয়াস কমল, চ্যানেল আই। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। অমর ২১শে গ্রন্থমেলা চতুর্থ দিন চলছে। মাসব্যাপী চলা মেলার প্রথম দিন থেকেই শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবারের হাত ধরে পছন্দের বই আর লেখকের সাথে পরিচিত হতে এসেছে তারা। তাদের পছন্দের বইয়ের তালিকায় প্রথমেই রয়েছে রূপকথা আর ভৌতিক বই, পাশাপাশি বিজ্ঞানের বইয়ের প্রতি রয়েছে তাদের বাড়তি আকর্ষণ। এবারের বইমেলায় পাঞ্জেরি পাবলিকেশনস এনেছে সায়েন্স ফিকশন মা ও রোবট। এছাড়া পাঞ্জেরির ফ্যান্টাসি বই পরীর কাছে জরির চিঠি,
অনিন্দ প্রকাশ এনেছে সায়েন্স ফিকশন গামা। এছাড়া বইমেলায় শিশুদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে পাওয়া যাচ্ছে আবিষ্কার ও কল্পকাহিনী ভিত্তিক বই। সোমেন সাহা এনেছেন বিশ্ব সেরা অভিযাত্রী নামক আবিষ্কারের কাহিনী ভিত্তিক বইটি। চাঁদের দেশের গ্রহর গল্পগুলা ভালো লাগে, আবার বিজ্ঞানেরও ভালো লাগে, সৌরজগতের ভালো লাগে। আমার কাছে রূপকথা, ঠাকুমার ঝুলি, দাদা এই তিনগুলা। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। আগামী 6 তারিখ থেকে শুরু হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে আবাসন খাত নিয়ে মেলা রিহ্যাব ফেয়ার 2019। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে 5 দিনের এই মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। এবারের মেলায় 20টি বিল্ডিং ম্যাটেরিয়াল এবং 14টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ 202টি স্টল থাকছে। আগামী 6 থেকে 10 তারিখ সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত প্রবেশ মূল্যের বিনিময়ে দর্শনার্থীরা রিহ্যাব মেলায় যেতে পারবেন। এই সময় সংগঠনের নেতারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির শতকরা 15% নির্মাণ খাতের অবদান। অর্থনীতিতে এই খাতে আরও অবদান রাখতে আবাসন শিল্পের নিবন্ধন ব্যয় কমিয়ে লিখিত 6 থেকে 7% করার দাবি করা হয়। বাংলাদেশে আবাসন শিল্প শুধু আবাসন সরবরাহ করছে না, একই সাথে 35 লক্ষ শ্রমিকের উপর নির্ভরশীল 2 কোটি লোকের অন্ন যোগান দিচ্ছে। বিগত কয়েক বছর ধরে নীতি নির্ধারণ কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংকট অবস্থা থেকে ধীরে ধীরে খাত বেরিয়ে আসছে। এখন উচ্চ নিবন্ধন ব্যয়, সকল নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা না থাকায় এবং ব্যাংক ঋণের উচ্চ এই খাতের বড় প্রতিদ্বন্দ্বিতা। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে উচ্চ মূল্যের ফল স্ট্রবেরি চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। স্ট্রবেরি চাষ করে 1.5 শতাধিক মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে এই অঞ্চলে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 2008 সালে এই উপজেলায় 50 জন কৃষক পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ শুরু করে। এরপর থেকেই এ অঞ্চলে প্রতি বছর বাড়ছে স্ট্রবেরির আবাদি জমির পরিমাণ। কৃষক জানায়, 1 বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ 1 লাখ টাকা, 1 বিঘায় লাভ থাকে 1 থেকে 1.5 লাখ টাকা। 5 বিঘা জমিতে এখন প্রথম শুরু হয়েছে, এখন 10 কেজি 12 কেজি করে উঠছে। দেখা যায় যে 250-300 কেজিও উঠে কোনোদিন, মানে 15 দিন মতো 200 কেজির উপরে থাকবে। আর 1 মাস দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই আমরা 200 কেজির উপরে পাই। শ্রম দিয়ে বা কষ্ট করে হোক, আর মানে এটার প্রতি অনেকটা পরিচর্যা করে আমরা এটা থেকে অনেকটা লাভবান হয়েছি এবং আমরা অনেকটাই সচ্ছল বা সুখে আছি। আমার পুরো পরিবার মিলেই সুখে আছি। স্ট্রবেরি ফল চাষে এলাকার অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সারা বছরই কাজ করি আপনার, এরকম স্ট্রবেরি যদি আরও আপনার চাষ হয় তো আমরা বেকার যুবকগুলো সবাই কাজে লাগবো, মানে কাজ করতে পারবো, আমাদের অভাব থাকবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এবার প্রায় 60 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। প্রায় 1 বিঘা জমি থেকে 2 থেকে 2.5 লাখ টাকা স্ট্রবেরি বিক্রি হয়। একটা ভালো একটা পরিমাণ এই রবি মৌসুমে আমরা স্ট্রবেরি চাষ করে একটু লাভের মুখ দেখতে পাই এবং চাষিরা এখানে যারা চাষ করছে তারা কিন্তু স্ট্রবেরি চাষ করে অনেক সফলতার মুখ দেখছে। প্রতি বিঘায় ফলন আসে 2.5 থেকে 3,000 কেজি স্ট্রবেরি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর ভোলার চরগুলো। তবে অসাধু শিকারীদের হাতে প্রতিনিয়ত ধরা পড়ায় কমে যাচ্ছে পাখির বিচরণ। পাখির বিচরণ নির্বিঘ্ন করতে বনকর্মীদের বিশেষ টহলের কথা জানিয়েছে বন বিভাগ। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে প্রণয় পলিকার প্রোজারিও রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা চর কুকরিমুকরি, চর শাহজালাল, চর শাহজাহান, চর পিয়াল,
আইলউদ্দিন চর, চর নিজাম, দমার চর, ডেগরার চর সহ মেঘনা তেঁতুলিয়ার মধ্যবর্তী মাঝের চর সহ নতুন অনেক চর। সাইবেরিয়া সহ দূর দূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিদের ডানা মেলে উড়ে চলা আর কলকাকলিতে মুখর থাকে এই চরগুলো। অতিথি পাখিগুলো আসে, এটা এখানে নিম্ন অঞ্চলে বসে, পোকামাকড় খায়, ছোট ছোট মাছ খায়, কিন্তু আমাদের এই অঞ্চলের কিছু অসাধু লোক এদেরকে কারেন্ট জাল এবং বিস্টোপ, মানে যেটা ধানের সাথে বিষ মিশিয়ে ছিটা পরে এগুলোকে ধরে। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের জেলায়, কিন্তু এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই পাখিগুলোকে প্রতিনিয়ত ধরতেছে এবং পরিবেশের ভারসাম্যের অনেক ক্ষতি করতেছে। এই অতিথি পাখিদেরকে অনেকে নিধন করে, এতে অতিথি পাখি এখনো আগের চেয়ে অনেক কমে গেছে। পাখি যাতে লোকজন এলাকাবাসী বিভিন্নভাবে শিকার না করে সেজন্য সবাইকে সচেতন করতে হবে। কিন্তু কিছু অসাধু শিকারী ছোট ছোট মাছ ও সেদ্ধ ধানের সাথে বিষ মিশিয়ে পাখিগুলো ধরে বিক্রি করছে। পাখি ধরা বন্ধ ও পরিযায়ী পাখিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে এলাকাভিত্তিক টহল বৃদ্ধি সহ নিরাপত্তা বাড়ানোর কথা জানালেন বন বিভাগের কর্মকর্তা। কেউ যাতে শিকার না করতে পারে বা কেউ যেন ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা প্রতিটা রেঞ্জে একটা করে টহল টিম গঠন করেছি এবং ওই টহল টিম আমরা টহল প্রদান অব্যাহত আছে। তীব্র শীত থেকে রক্ষা পেতে খাবারের সন্ধানে নিজ দেশ ছেড়ে আসা এসব পরিযায়ী পাখি রক্ষায় উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। এবারে পাবলের লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন ঊর্ধ্বমুখী ছিল। আগের দিনের চেয়ে ডিএসইএক্স সূচক 26 পয়েন্ট বেড়ে 5,828 পয়েন্টে দাঁড়িয়েছে, তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 347টি কোম্পানির 889 কোটি 5 লাখ টাকা শেয়ারের মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 95 কোটি 16 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 150টির, কমেছে 155টির এবং অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামের বহুল আলোচিত কর্ণফুলী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। স্থানীয়রা এই কার্যক্রমকে স্বাগত জানালেও দখলদাররা চোখ রাঙাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা প্রশাসক। 3টি ধাপে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ভিডিও চিত্র এবং চৌধুরী ফরিদের পাঠানো তথ্যে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। অবৈধ দখল এবং দূষণে হুমকির মুখে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত কর্ণফুলী। চট্টগ্রাম সাম্পান মাঝি ফেডারেশন, কর্ণফুলী রক্ষা আন্দোলন সহ বিভিন্ন সংগঠন দখল ও দূষণের বিরুদ্ধে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে। আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিট পিটিশনে হাইকোর্ট 2016 সালের 16 আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসককে 90 দিনের সময় দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। বিএস কর্ণফুলীটা অনেক বড়, আরএস কর্ণফুলীটা অনেক ছোট। আরএস কর্ণফুলীর রায়ের আপনাদের এখানে সীমানা রাখা আছে, সেই রায় এবং হাইকোর্ট থেকে যেটা 13 এই অ্যাসিল্যান্ড এবং এই আপনার সার্ভেয়ার সমন্বয়ে যে একটা সিট করা হয়েছে, সেই সিটের বাইরে যেন কাউকে হস্তক্ষেপ করা না হয়। ব্যবহারকারী আমরা কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন থেকে সরকারকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে এই সরকারকে, শেখ হাসিনা সরকারকে, যাতে করে চাকতাই থেকে পতেঙ্গা পর্যন্ত উচ্ছেদ অভিযান কার্যক্রমকে 3টি জোনে ভাগ করা হয়েছে। এতে 2187টি স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রথম ধাপে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত 200 স্থাপনা উচ্ছেদ করা হবে। এতে করে প্রথম ধাপেই উদ্ধার হবে প্রায় 10 একর জমি। আমাদের এই পোর্শনের কাজ শেষ হলে তারপরে আমরা পরবর্তী অংশটাতে হাত দেব। চট্টগ্রামবাসীর সকল দিক থেকে আমরা সহযোগিতা পাচ্ছি, শুধু প্রশাসনিকই নয়, আপামর জনসাধারণ সকল সচেতন নাগরিকের কাছ থেকে কিন্তু আমরা সহযোগিতা পাচ্ছি। তাতে আজকের অবৈধ উচ্ছেদ যে কার্যক্রম, এটা যাতে কোনো ক্রমেই কেউ এটাতে বাধা দিতে না পারে এবং আমাদের পুলিশ এখানে কাজ করে যাচ্ছে, এখানে কেউই এই কার্যক্রমকে বাধা দেওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি করতে পারবে না। দখলদাররা যতই ক্ষমতাধর হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জেলা প্রশাসনের। উচ্ছেদের পর নদী খনন এবং তীরে সবুজ বনায়ন করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের এখানে আরএস জরিপ অনুযায়ী 2112টি স্থাপনা রয়েছে। সেই স্থাপনাগুলোর মধ্যে 6টি এক্সেম্পটেড, বাকিগুলো আমরা হাইকোর্টের আদেশ অনুযায়ী আমরা উচ্ছেদ কাজ আজকে শুরু করেছি। সেটা হবে কোনো প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করব না। গ্রামের যদি এই কর্ণফুলীর নদীর 2 তীর যদি অবমুক্ত করা হয়, অবৈধ স্থাপনা দূর হয়ে যায়, তাহলে এখানে যে কোনো ধরনের জাহাজ ভিড়বে এবং জাহাজ থেকে পণ্য খালাস এটা অনেক গুণ বেড়ে যাবে।
শিল্প সংস্কৃতি ও অর্থনীতির প্রাণভোমরা কর্ণফুলী নদী দখল হয়ে স্বরূপে ফিরে আসবে বলে আশাবাদ স্থানীয়দের। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। দেশের প্রতিটি বিভাগীয় শহরে 100 শয্যার একটি করে ক্যান্সার হাসপাতাল করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই তথ্য জানিয়ে ক্যান্সার রোগ সচেতনতায় তথ্য এবং করণীয় জনমানুষের কাছে পৌঁছে দেবার তাগিদ দিয়েছেন। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোশাররফ হোসেন ছাড়াও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব ডাক্তার কামরুল হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার ইকবাল আরসালান, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ক্যান্সার চিকিৎসকরা বলছেন, প্রতি বছর দেশে নতুন করে 1.5 থেকে 2 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সময় মতো ক্যান্সার শনাক্ত করতে না পারায় তাদের একটি বড় অংশের মৃত্যু হচ্ছে। এই বাস্তবতায় আমি আছি, আমি থাকবো ক্যান্সার লড়াইতে, এই স্লোগান সারা বিশ্বের সাথে বাংলাদেশেও ক্যান্সার দিবস পালিত হচ্ছে। প্রত্যেকটি ডিভিশনে একটি করে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল আমরা নির্মাণ করব। আমাদের প্রত্যেকটি হাসপাতালের জন্য যা জনবল দরকার সেই জনবলও আমরা সৃষ্টি করব, সেই পদ সৃষ্টি করব আমরা। আবার হাসপাতালের সাথে খালি জনবল দিলে হবে না, আবার যন্ত্রপাতিও দিতে হবে। তাই প্রত্যেকটি হাসপাতালে আমরা যা যন্ত্রপাতি আছে, যা প্রয়োজনীয়তা আছে, আমরা ব্যবস্থা করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।